ডিপ্রেশনের মেইনটেনিং ফ্যাক্টরগুলোকে আমরা অ্যাড্রেস করছি কিনা। মেইনটেনিং ফ্যাক্টরের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হচ্ছে অনগোয়িং লাইফ স্ট্রেস। ট্রিটমেন্ট ফেলিয়ারের একটা বড় কারণ অনেক সময় হতে পারে রেজিস্ট্যান্ট ডিপ্রেশন বা রিফ্র্যাক্টরি ডিপ্রেশন। এই যে তুমি সারা রাত জেগে থাকো এজন্যই তো তোমার এরকম হচ্ছে, বা এরকম বলে ফেললো তুমি এই যে ধর্মকর্মে মন নেই তাই তোমার বুঝি এমন হচ্ছে, কিন্তু এটা তো আসলে ডিপ্রেশনের কারণে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অফিসে এরকম অনেক পেশেন্টকেই পাই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা বিষণ্ণতার ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেক জায়গায় হয়তো ঘুরছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত ইমপ্রুভমেন্টটা পাচ্ছেন না। আজকে আমরা এই স্পেসিফিক টপিকটা নিয়ে একটু আলোচনা করব যে কেন এরকমটা হয়, এই ট্রিটমেন্ট রেজিস্ট্যান্সটা আমরা কীভাবেই ওভারকাম করতে পারি। সবার আগে আমাদের জানতে হবে কেন এরকমটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা ডিপ্রেশনের চিকিৎসা করছি কিন্তু আমরা ফল পাচ্ছি না। প্রথম এখানে যে কারণটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্টের প্রতি নন কমপ্লায়েন্স অর্থাৎ যিনি পেশেন্ট তিনি ট্রিটমেন্টটাকে ঠিকমতো ফলো করছেন না। হতে পারে এটা ওষুধ আমি ঠিকমতো খাচ্ছি না, হতে পারে সাইকোথেরাপিটাকে আমি ঠিকমতো ফলো করছি না। এটার নানা রকম কারণ থাকতে পারে, যেমন ওষুধ ঠিকমতো না খাওয়ার একটা বড় কারণ হতে পারে ডিপ্রেশনের কারণে আমি ভুলেই যাচ্ছি ওষুধ খেতে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হতে পারে নানা রকম সাইড ইফেক্টের কারণে। এখানে নোটেবল সাইড ইফেক্টস যেগুলোর কারণে পেশেন্টরা প্রায়ই ওষুধ ছেড়ে দেন সেগুলো হচ্ছে ওজন বেড়ে যাওয়া, ক্ষুধা অনেক বেড়ে যাওয়া, ঘুম অনেক বেশি হওয়া, তারপর সেক্সুয়াল কিছু প্রবলেম হওয়া। কেউ কেউ মনে করেন যে ওষুধ তাদেরকে নাম করে দিচ্ছে, তাদের ইমোশনাল যে সেন্সিটিভিটি কমে যাচ্ছে, এ কারণে তারা অনেকে ওষুধ বন্ধ করে দেন। আরেকটা মেজর কারণ হচ্ছে যে ওষুধ সম্পর্কে নানা রকম মিসকনসেপশন, যেমন এই ওষুধে মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, সারা জীবন ধরে খেতে হবে, এই ওষুধ খেলে কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যাবে। এই মিসকনসেপশন থেকেও অনেকে ওষুধ কন্টিনিউ করেন না। এ কারণে দেখা যায় যে ডিপ্রেশনের ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না। তারপর সাইকোথেরাপি কন্টিনিউ না করার পিছনে একটা বড় কারণ থাকে যে মানুষের ধারণা যে সাইকোথেরাপি কেন লাগবে, এটার প্রয়োজনীয়তাটা না বোঝা। নেক্সট যে কারণটা বেশ ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট ফেলিওরের, সেটা হচ্ছে যে কোমরবিড মেডিকেল ইলনেস বা শারীরিক রোগগুলা হয়তো যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে দেখা হয় নাই, যেমন হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডি এর অভাব, কুশিং সিনড্রোম বা অনেক ক্ষেত্রে পিসিওএস, এ ধরনের সমস্যাতেও কিন্তু ডিপ্রেশনের সিমটমস হতে পারে। তো এগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। এছাড়াও কারোর যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, সেই মানুষদেরও কিন্তু ডিপ্রেশন ট্রিট করতে একটু কষ্ট হয়। সো এই জায়গাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিপ্রেশনের মেইনটেনিং ফ্যাক্টরগুলোকে আমরা অ্যাড্রেস করছি কিনা। মেইনটেনিং ফ্যাক্টরের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হচ্ছে অনগোয়িং লাইফ স্ট্রেস। এই লাইফ স্ট্রেসটা হতে পারে রিলেশনশিপ প্রবলেমের কারণে, হতে পারে এমপ্লয়মেন্টজনিত কারণে, অফিসের প্রবলেম, বা কারোর এমপ্লয়মেন্টই নেই, হয়তো বা মানুষটার সোশ্যাল সাপোর্টটা অতটা ভালো নাই, ফ্যামিলি সাপোর্টটা অ্যাজ এক্সপেক্টেড এনশিওর করা যাচ্ছে না। এই কারণেও দীর্ঘ সময় ডিপ্রেশন পারসিস্ট করতে পারে ডেসপাইট প্রপার ট্রিটমেন্ট। তারপরে যে জায়গাটা সেটা হচ্ছে আমরা যে ডিপ্রেশনটা দেখছি এটা কি আসলে প্রাইমারি ডিপ্রেশন নাকি এটা অন্য কোনো মানসিক রোগজনিত বিষণ্ণতা। আমরা জানি যে বিভিন্ন মানসিক সমস্যা, যেমন দীর্ঘস্থায়ী অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা কেউ যদি দীর্ঘ সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগে থাকেন, সেই মানুষগুলোর ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তারপর যে মানুষগুলো ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, তারাও অন অ্যান্ড অফ ডিপ্রেসিভ সিমটমস নিয়ে প্রেজেন্ট করেন। যারা মাদকাসক্তির সমস্যায় ভুগছেন, যেমন যারা নিয়মিত গাঁজা সেবন করছেন বা যারা নিয়মিত ইয়াবা সেবন করছিলেন এখন ছেড়ে দিয়েছেন, এখন উইথড্রয়াল ফেজ চলতেছে, এরকম সময়েও ডিপ্রেশনের সিমটম আসতে পারে। ফাইনালি সাইকোটিক ইলনেস যেমন স্কিজোফ্রেনিয়া, ডিলিউশনাল ডিসঅর্ডার, এখানেও কোনো না কোনো সময় ডিপ্রেশন ডেভেলপ করে। তো আমার কাছে যখন একজন পেশেন্ট বিষণ্ণতা নিয়ে আসছেন, হতে পারে এটা সেকেন্ডারি বা এই আরেকটা রোগজনিত বিষণ্ণতা, সেক্ষেত্রেও যদি ডায়াগনোসিসটা প্রপার না হয় সেক্ষেত্রে বিষণ্ণতার ট্রিটমেন্ট করেও আমরা কাঙ্ক্ষিত ইমপ্রুভমেন্ট না পেতে পারি। তো এটা ওভারকাম করার জন্য আমাদের আসলে কি করতে হবে, তাহলে আমরা শেষ কারণটা থেকেই শুরু করি। তো আমরা যখন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের চিকিৎসা নিচ্ছি কিন্তু ডিপ্রেশনের কাঙ্ক্ষিত ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই ডায়াগনোসিসটাকে আবার নতুন করে রি-ইভ্যালুয়েট করতে হবে। এবং এই রি-ইভ্যালুয়েট করার সময় আমাদেরকে পেশেন্টের সাথে দীর্ঘ সময় নিয়ে ইন্টারভিউ করতে হবে। পেশেন্টের সাথে যারা থাকেন তার ইমিডিয়েট কেয়ার গিভার, তাদের ইন্টারভিউ করতে হবে। তার প্রিভিয়াস যেই
চিকিৎসার ডকুমেন্টসগুলো আছে, যে ওষুধগুলো উনি খেয়েছেন, সেগুলোকে কেয়ারফুলি আমাদেরকে রিভিউ করতে হবে এবং ডায়াগনোসিসটাকে নতুন করে এস্টাবলিশ করতে হবে, এবং এটা অনেক সময় একটু দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা যখন ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করে ফেললাম, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, তার আদার কোনো মেডিকেল ইলনেস আছে কিনা সেই জায়গাটা এক্সক্লুড করতে হবে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডি এর অভাব, কুশিং সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ধরনের হরমোনাল প্রবলেমেও কিন্তু অনেক সময় ডিপ্রেশনের ফিচার্স চলে আসে। তো এগুলো এক্সক্লুড করার আমাদেরকে করতে হবে। প্রয়োজনে এগুলোর চিকিৎসার জন্য আমাদেরকে অন্য স্পেশালিটির চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে, ওনাদের কাছে রেফারেল পাঠাতে হবে। নেক্সট যে পার্টটা হচ্ছে, আমাদেরকে তার মেইনটেইনিং ফ্যাক্টরগুলোর দিকে মনোযোগ দিতে হবে। যেমন ফর এক্সাম্পল, একজন পেশেন্টের রিলেশনশিপ ট্রাবল হচ্ছে, সেক্ষেত্রে এটা তার মেইনটেইনিং ফ্যাক্টর, সেক্ষেত্রে তার রিলেশনশিপ কাউন্সেলিং এটার ব্যবস্থা করতে হবে। কারণ যদি ফ্যামিলি সাপোর্ট অ্যাডিকুয়েট না হয়, তাহলে তার ফ্যামিলি থেরাপির ব্যবস্থা করতে হবে, ফ্যামিলির প্রপার সাইকো এডুকেশনের ব্যবস্থা করতে হবে। তার সাইকোথেরাপির ক্ষেত্রে যদি কোনো ভুল ধারণা থাকে যেটা লাগবে না, অদরকারি, সেক্ষেত্রে এই ধারণা দূর করার চেষ্টা করতে হবে। দেন সাইকোথেরাপিটাকে এনশিওর করতে হবে। এভাবে আমরা মেইনটেনিং ফ্যাক্টরগুলোকে অনেক ক্ষেত্রেই দূর করতে পারি। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেভেলপ কান্ট্রিগুলোতে যেমন অনেক রকম সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সাপোর্ট অ্যাভেলেবল, সেটা আসলে আমাদের সেটআপে অনেক ক্ষেত্রেই অ্যাভেলেবল না। এ কারণে এই জায়গাটা একটু ট্রিকি হয়ে যায়। বাট তারপরও আমাদের অ্যাভেলেবল রিসোর্সগুলো আমাদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নেক্সট যে বিষয়টা হচ্ছে, ওষুধের কমপ্লায়েন্স মেইনটেইন করা। সো ওষুধের কমপ্লায়েন্স না থাকার কারণ, ওষুধ বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা আমরা বললাম, এটাকে আমাদেরকে কেয়ারফুলি পেশেন্টের সাথে আলোচনা করতে হবে। যদি পেশেন্ট এরকম হয় যে উনি ওষুধ খেতে ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের হাতে কিছু অপশন এরকম থাকে যে ওষুধটা লম্বা সময় আমাদের রক্তে অবস্থান করে, সেই ওষুধটা হয়তো মাঝে মধ্যে 2-1 দিন ভুলে গেলেও অসুবিধা হয় না, সে ওষুধের দিকে যাওয়া যেতে পারে। আবার পেশেন্টরা হয়তো কোনো সাইড ইফেক্টের কারণে বা সাইড ইফেক্টের ভয়ে ওষুধ খেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে ওপেনলি তাদের সঙ্গে ডিসকাশন করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা যে সাইড ইফেক্টগুলোকে ভয় পান, ফর এক্সাম্পল ঘুম বেশি হওয়া, ওয়েট গেইন হওয়া, সেক্সুয়াল সাইড ইফেক্টস হওয়া, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা বা এটার কিছু অল্টারনেটিভ অপশন বেশিরভাগ সময় আমাদের হাতে থাকে। সো পেশেন্টদের সাথে আমরা যদি আলোচনা করি এবং পেশেন্টরা অ্যাগ্রি করেন, তাহলে ওষুধের কমপ্লায়েন্স মেইনটেইন করাটা ইজি হয়। ফাইনালি, ওষুধ নিয়ে পেশেন্টদের মধ্যে যে মিথ অ্যান্ড মিসকনসেপশন আছে, এটা নিয়ে আমাদেরকে ডিটেলসে আলোচনা করতে হবে। প্রয়োজনে তাদেরকে এভিডেন্স শো করতে হবে, টেক্সট বুক এভিডেন্স হোক বা বিভিন্ন জার্নাল আর্টিকেলের এভিডেন্স হোক। এটার মাধ্যমে আমাদের ভুল ধারণাটা আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে। এটা যখন আমরা করব, তখন আশা রাখা যায় যে ড্রাগ কমপ্লায়েন্সটাও বা ওষুধের কমপ্লায়েন্সটাও ইমপ্রুভ করবে। এটা যখন হবে, তখন আমরা এই ট্রিটমেন্ট ফেইলিয়ার এটাকে অনেকটুকুই ওভারকাম করতে পারবো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রিটমেন্ট ফেইলিয়ারের একটা বড় কারণ অনেক সময় হতে পারে রেজিস্ট্যান্ট ডিপ্রেশন বা রিফ্র্যাক্টরি ডিপ্রেশন। এই জায়গাটায় অনেক সময় একাধিক অ্যান্টিডিপ্রেসেন্টের কম্বিনেশনের প্রয়োজন হতে পারে বা অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখা প্রয়োজন। ফাইনালি, ডিপ্রেশনের চিকিৎসায় বা একজন বিষণ্ণতায় ভুগছেন এই এমন মানুষের প্রতি তার পরিবারের রোলটা কেমন হওয়া উচিত? সো এই জায়গাটাতে পরিবারের রোলটা হওয়া উচিত খুবই এমপ্যাথেটিক। এখানে ফ্যামিলির মানুষরা অনেক সময় ভালো চাওয়ার পরও এমন কিছু কথা বলে ফেলেন যেটা ডিপ্রেশনের রোগীকে আরও কষ্ট দেয়। যেমন কথার কথা, একজন ডিপ্রেশনের রোগী রাতে ঘুমোতে পারছেন না, তার ঘুম আসছে না। তাকে হয়তো তার পরিবারের মানুষ এরকম বলে ফেললো যে, এই যে তুমি সারা রাত জেগে থাকো, এই জন্যই তো তোমার এরকম হচ্ছে। বা এরকম বলে ফেললো, তুমি এই যে ধর্মকর্মে মন নেই, তাই তোমার বুঝি এমন হচ্ছে। কিন্তু এটা তো আসলে ডিপ্রেশনের কারণে হচ্ছে, এবং ডিপ্রেশনে আক্রান্ত মানুষটাকে যখন আমি এই কথাটা বলছি, এটা কিন্তু তার লাভের চেয়ে ক্ষতি বেশি করছে। সো ফ্যামিলি মেম্বার হিসেবে একজন বিষণ্ণতায় আক্রান্ত মানুষের সঙ্গে আমরা যখন কথা বলছি, আমাদেরকে একটু ক্যালকুলেট করে কথা বলতে হবে। আমরা যে কথাটা বলছি, সেটা বলতে চাচ্ছি, এটাকে আমাদের মাথায় একবার একটু আমাদের রিপ্লে করতে হবে। যদি মনে হয় এই কথাটাকে সে নেগেটিভভাবে নিতে পারে, শুনে আবার কষ্ট পেতে পারে, কথাটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি, আমাদের ভোকাবুলারি চেঞ্জ করতে পারি, অথবা এই টপিকটাকে পরবর্তীতে ডিসকাশনের জন্য তুলে রাখতে পারি। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করব, যেটা হচ্ছে যে ডিপ্রেশনে থাকা অবস্থায় আমরা সেই মানুষটাকে কোনো সিগনিফিকেন্ট
লাইফ চেঞ্জিং ডিসিশন নেওয়ার জন্য পুশ করব না। কারণ ইমোশনালি ভালনারেবল অবস্থায় আমরা যখন কোনো লাইফ ডিসিশন নিব, অনেক ক্ষেত্রে সেটা ভুল হতে পারে এবং এটা পরবর্তীতে আমার জন্য রিগ্রেটের কারণ হতে পারে। আজকে আমরা জানলাম ট্রিটমেন্ট ফেলিওরের কিছু কারণ, কিভাবে আমরা সেটা ওভারকাম করতে পারি, ডিপ্রেশনের ক্ষেত্রে ফ্যামিলির রোলটা কেমন হওয়া উচিত। এরই সাথে আমরা আমাদের ডিপ্রেশন সিরিজটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও কোনো মানসিক রোগ নিয়ে এরকম একটা ডিটেইলড আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।